হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। তো এই ভিডিওতে প্রথমেই যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটা নিয়ে কালকেই কথা বলা উচিত ছিল। আপনারা সকলেই দেখেছেন সোশ্যাল মিডিয়ার থ্রুতে, অন্যান্য চ্যানেলেও দেখেছেন যে মোহনবাগান সমর্থকদের উপর হামলা হয়েছে। তো কালকের ম্যাচ নিয়ে তো আমরা অনেক কথাবার্তা বলেছি, আলোচনা করেছি। মোহনবাগানের গোল করতে না পারার ব্যর্থতা এবং অবশ্যই পরপর 3 ম্যাচে পয়েন্ট লস, এরকম বিভিন্ন বিষয় নিয়ে তো আমাদের ডিসকাশন চলেছিল। কিন্তু যেটা হয়তো আমরা বারবার এড়িয়ে গিয়েছি বা এর আগেও হয়েছে, তখনও বলেছিলাম, কিন্তু তারপরও আমরা যে জিনিসটা দেখেছি যে সমর্থকদের উপর হামলা। কালকের যে ইনসিডেন্টটা আমাদের সামনে এসেছে, জনৈক একজন মোহনবাগান সমর্থককে এলিগলি, কারণ এটা এখনও প্রমাণিত নয়, জামশেদপুরের একজন সমর্থক ইট মেনে মাথা ফাটিয়ে দিয়েছে। এর আগে আমরা দেখেছিলাম যে একজন মোহনবাগান সমর্থককে পুলিশ মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল। তো রিপনের সেই ইনসিডেন্টটার পরে আবারও একটা ঘটনা ঘটলো, এবং সেটা কেন ঘটলো, কি হলো না হলো, সেটা পরের প্রশ্ন। কিন্তু যেটা বিষয় যে বারবার কেন বাংলার সমর্থকদেরকে অ্যাটাক করা হচ্ছে বা বেছে নেওয়া হচ্ছে, এই ব্যাপারে আমার একটা পার্সোনাল পয়েন্ট অফ ভিউ। জামশেদপুর, ভুবনেশ্বর, বিভিন্ন মাঠে খেলা দেখতে যাওয়ার সুবাদে একটা জিনিস দেখেছি, বাংলার আশেপাশে যে ভেন্যুসগুলো রয়েছে, বিশেষ করে জামশেদপুর এবং ভুবনেশ্বর, এখানে কিন্তু বাংলার সমর্থকদেরকে দেখলে কোনো কোনো ক্ষেত্রে পুলিশের অতি সক্রিয়তা, কোনো কোনো ক্ষেত্রে লোকাল সাপোর্টার্সদের তরফ থেকে খুব খারাপ বিহেভিয়ার কিন্তু আসে, এবং এটা কিন্তু একেবারেই কাম্য নয়। কারণ আমরা সবসময় বলি ভারতবর্ষ হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য। তো সেক্ষেত্রে বেছে বেছে বাংলার সমর্থকদের উপর যে জিনিসগুলো বারংবার ঘটছে, আমার মনে হয় এগুলো কিন্তু এবার কড়া হাতে প্রশাসনিক দিক থেকে এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে কড়া হাতে কিন্তু এগুলো দেখা দরকার। কদিন আগেই আমরা দেখেছিলাম যে ইস্টবেঙ্গল ম্যাচে কিন্তু মোহামেডান স্পোর্টিং সমর্থকদের ভায়োলেন্সের জন্য মোহামেডান স্পোর্টিংকে 4 লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল। মোহনবাগান চেন্নাই এফসি ম্যাচে মোস্ট প্রবাবলি স্পেক্টেটর ভায়োলেন্সের জন্য মোহনবাগান সুপার জায়ান্টকে একটা ম্যাচ অর্ধেক খালি রেখে খেলতে হয়েছিল। তো সেক্ষেত্রে বাংলায় যখন কোনো সমস্যা হয়, তখন সেটার এগেনস্টে যেখানে কোনো অ্যাকশন নেওয়া হয়, তাহলে জামশেদপুর বা ভুবনেশ্বর বা অন্য যে কোনো ভেন্যুতে যদি এই ধরনের ঘটনা ঘটে, তাহলে এআইএফএফ কেন চুপ করে থাকবে? এটা নিয়ে কিন্তু অবশ্যই কথা বলার দরকার আছে বলে আমার পার্সোনালি মনে হয়। অন্যদিকে পরবর্তীতে যে বিষয়টাতে আসবো, সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের আনোয়ার আলীর কী খবর। দেখুন, একটা কথা পরিষ্কার আপনাদেরকে বলে দিচ্ছে, আনোয়ার আলীর এমআরআই রিপোর্ট কিন্তু এখনও পর্যন্ত আসেনি। তো আপনারা অন্য জায়গা থেকে যদি অন্য কিছু শোনেন, সেই ব্যাপারে আমি কিছু বলবো না, বাট এইটুকু বলতে পারি আনোয়ার আলীর এমআরআই রিপোর্ট কিন্তু এখনও পর্যন্ত আসেনি। তো সেক্ষেত্রে তিনি কতদিন মাঠের বাইরে থাকবেন বা 11 তারিখের ম্যাচে তিনি খেলতে পারবেন কিনা, সেই নিয়ে এক্ষুনি কিছু বলা যাচ্ছে না। তবে তার চোট কিন্তু খুব একটা গুরুতর নয়, এটা কিন্তু আমি আবারও বলছি। অন্যদিকে মোহাম্মদ রশিদের চোটটা যে গুরুতর, এই ব্যাপারে আমরা কালকেই আমাদেরকে আপডেট দিয়েছিলাম। এই মুহূর্তে যদি আমাদেরকে আপডেট দিতে হয়, তাহলে তার এমআরআই হয়নি, বাট এপ্রিল মাসে কিন্তু মোহাম্মদ রশিদের মাঠে নামার সম্ভাবনা খুব কম বলে ইনিশিয়ালি মনে করা হচ্ছে, বা সূত্র মারফত যে খবরটা পাওয়া যাচ্ছে, মে মাসে ইস্টবেঙ্গলের আইএসএলের শেষ ল্যাপের যে 2-3টে ম্যাচেস রয়েছে, সেখানে হয়তো রশিদকে পাওয়া যেতে পারে, কিন্তু এপ্রিল মাসে রশিদের মাঠে নামার সম্ভাবনা কিন্তু কম। পরবর্তীতে যদি অন্য কিছু হয়, অবশ্যই আপনারা বলতে পারেন আমাকে, বাট এইটুকু বলতে পারি, যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে, রশিদের কিন্তু এই যে মাসটা, মানে চলতি যে মাস, অর্থাৎ এপ্রিল মাসে ইস্টবেঙ্গলের যে ম্যাচেসগুলো রয়েছে, সেখানে কিন্তু তার সার্ভিস পাওয়ার সম্ভাবনা খুবই কম। যদিও এখনও পর্যন্ত তার কোনো ডিটেল মেডিকেল রিপোর্ট আসেনি। সূত্র মারফত বা তার চোটের সুস্থতার পরে এবং তার চোটের ইন্টেন্সিটি দেখে যেটুকু মনে করা হচ্ছে, তার রেসপেক্টে আপনাদেরকে টেন্টেটিভলি এই আপডেটটা জানিয়ে রাখলাম। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কারণ সবসময় আমরা যেটা বলি, আপনারা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরও ভালো কাজ করে মোটিভেশন পাওয়া যায়। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।